বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয়, যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে। কিন্তু মুশকিল অন্য জায়গায়। মুশকিলটা হচ্ছে দুই পক্ষই যে আঙ্গুল বাঁকা করতে থাকে, তাইলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে। একা কিংবা 100 জন, হাজার কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন। যার যা কিছু আছে তাই নিয়েই এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন। প্রত্যেক দমন পীড়ন, প্রত্যেক জুলুমের হিসাব কড়ায় গন্ডায় আদায় করা হবে। এই ইল্লিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দেব। প্রার্থী নির্বাচন করে চলছেন। বিএনপি ইতিমধ্যে 237 জনের মনোনয়ন মোটামুটি কনফার্ম করেছে। এনসিপিও তাদের মনোনয়ন দেওয়া শুরু করেছে। জামাত তো অনেক বেশ কিছু আগেই তারা মনোনয়ন দিয়েছে। তাহলে নির্বাচনে একটা গন্ধ পাওয়া যাচ্ছে, বা এই গন্ধটা পাওয়াই উচিত। কিন্তু মুশকিল অন্য জায়গায়। এখন যেখানে গিয়ে ঠেকলো সেটা হলো এই যে সম্প্রতি বিশেষ করে সব দল বলতে জামাত, বিএনপি এবং এনসিপি আর অন্য যারা বিএনপির ছত্রছায়া আছেন তারা বিএনপি যা বলে, যদি কেউ জামাতের ছত্রছায়া থেকে থাকেন তাহলে জামাত যা বলে, সেগুলো হলো অন্য দলের কর্মকাণ্ড। তো সেই অ্যাঙ্গেলে চিন্তা করলে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একটা ঐক্যমত্যে আসছে, এবং এই ঐক্যমত্যে আসার পর একটা বিষয়ে দুইটা বড় দলই দুই দিকে গো ধরেছে। জামাত গো ধরলো যে নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরে গণভোট দিতে হবে, এমনকি গণভোট দিতে যদি দেরি হয় তাহলে নির্বাচন প্রয়োজনে পিছাতে হবে। তাদের বক্তব্যটি এরকম। পাশাপাশি বিএনপি বলছে যে গণভোট এবং নির্বাচন, সংসদ নির্বাচন একই দিনে হতে হবে। এই যখন আলোচনা চলছে, তার আগে আমাদের প্রধান উপদেষ্টা সম্প্রতি, যেহেতু ঐক্যমত্য হইতে পারে না এই সমস্ত রাজনৈতিক দলগুলো, এবং তারপরে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সরকার তাদের সাথে প্রতারণা করেছে। তো সেই হিসাব করে সবকিছু নিয়ে আবার সরকার রাজনৈতিক দলের কাছেই ফেরত দিছে তাদের ঐক্যমত্যে আসার জন্য 7 দিনের টাইম দিয়েছে। ইতিমধ্যে সেটা 3-4 দিন পার হয়ে গেছে। তো জানা গেছে যে জামাতের পক্ষ থেকে নাকি বিএনপির কাছে ফোন কল করা হয়েছিল এবং সেই ফোন কলের কোনো সাড়া পাওয়া যায়নি। পাশাপাশি এই কথাও চলমান আছে যে আঙ্গুল সোজা নয়, প্রয়োজনে বাঁকা আঙ্গুল বাঁকা করে ঘি নিতে হবে জামায়াতের, এবং কোনো হানকি ফাঙ্কি চলবে না, এই ধরনের কথা তারা বলেছে। এবং সেটা নিয়ে মোটামুটি তারা আজকে পর্যন্ত সিরিয়াস বলেই মনে হয়। আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে। এই বিচারিক ট্রাইব্যুনালের বেআইনি অনুমোদন দেওয়া হয়েছে অবৈধ কর্তৃপক্ষের মাধ্যমে। এটি সুস্পষ্ট, এটি স্রেফ যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ, এবং বিচার করছে কারা? যারা ইন্ডেমনিটি দিয়েছে। যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে। আমার কাছে মনে হয় এই বিচারকদের আসলে ট্রাইব্যুনালে যাওয়ারই প্রয়োজন নেই। এরা বরং পারলে যমুনায় আইন মন্ত্রণালয়ে কিংবা বিএনপি, জামায়াত, এনসিপির পার্টি অফিসে বসেই বিচার কার্য পরিচালনা করতে পারত। আজকে সুস্পষ্টভাবে আমাদের কাছে অনুভূত হচ্ছে, বাংলাদেশের জনগণ এটি অনুভব করছে, আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছিল বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে, আজকে এই ষড়যন্ত্রমূলক প্রতিহিংসা পরায়ণ এই বিচারিক প্রহসনের পরিণতিও তাই হবে। আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়েছিল, ঠিক একইভাবে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচারিক প্রহসন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিভূমি হিসেবে পরিগণিত হবে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অনেকেই কারাগারে আছেন, কেউ আত্মগোপনে আছেন, কেউ রিমান্ডে আছেন, আমরা অনেকেই নির্বাসনে আছি। আজকে বাংলাদেশের রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা মনোনীত নেতা। আমরা উপলক্ষ মাত্র, শুধু মনে রাখবেন আমরাও আপনাদেরই একজন। রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই আমাদের এই লড়াই সংগ্রামের কাপ্তান। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকে আজকে কারাগারে আছেন। আজকে আপনারা পিতা তরুণ শেখ মুজিবের মতোই কারাগারে বসে আপনার সংগ্রামের ডায়েরি লিখবেন। যাদের ছাত্রত্ব কেড়ে নিয়েছে, মনে রাখবেন গোটা পৃথিবী আজকে আপনার জন্য উন্মুক্ত শিক্ষাঙ্গন। যাদের ছাত্রত্ব আছে, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন, সেখানে আপনার মৌলিক অধিকার, শিক্ষার অধিকার, সাংবিধানিক অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যাদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে, মনে রাখবেন যে অনেক বড় দায়িত্ব আজকে আপনার কাঁধে, দেশের দায়িত্ব, জাতির দায়িত্ব। বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের ডিগনিটি রক্ষার দায়িত্ব আজকে আপনার কাঁধে। বাংলাদেশের অসংখ্য অজস্র শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অবৈধ কর্তৃপক্ষ, বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অবৈধভাবে ক্ষমতা দখলের জবাব
আমরা সময় মতো আদায় করে নেব। ছাত্রলীগের কর্মীরা অনেক দিন ধরে ঘর হারা, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, এখানে সেখানে থেকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে জীবন বাজি রেখে তারা সংগ্রাম করে যাচ্ছেন। মায়ের মুখ অনেক দিন ধরে আপনারা দেখেন না। মনে রাখবেন, লড়াই সংগ্রাম করেই মায়ের কাছে ফিরে যাওয়ার অধিকার আমাদেরকে আদায় করতে হবে। বর্তমানে বাংলাদেশ যারা দখল করে রয়েছে, অবৈধভাবে যারা শাসন করছে, তারা অবৈধ। আমরা যা করব, সংগ্রামের জন্য যেটি নির্ধারণ করব, তাই বৈধ। এই বেআইনি শাসনের বিরুদ্ধে সংগ্রামের সমস্ত কৌশলী ন্যায়সঙ্গত বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত স্তরের কর্মীদের উপর সেই ন্যায়সঙ্গত সংগ্রাম জারি রাখার আহ্বান জানাচ্ছি। আজকে অনেকেই মব করে বেড়াচ্ছে, আপনাদের উপরে সন্ত্রাস সহিংসতামূলক কর্মকাণ্ড চাপিয়ে দিচ্ছে, দেশকেই দমন পীড়নের যন্ত্র হিসেবে পরিণত করা হয়েছে। যারা মব করছে, মনে রাখবেন আপনি ফৌজদারি অপরাধ করছেন। যারা শিক্ষার্থীদের সার্টিফিকেট কেড়ে নিচ্ছেন, ছাত্রত্ব কেড়ে নিচ্ছেন, সাময়িক বহিষ্কার করছেন, পরীক্ষায় বসতে দিচ্ছেন না, আবাসিক হলে যেতে দিচ্ছেন না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দিচ্ছেন না, আপনি যেই হন না কেন, ছাত্র নামধারী মব স্টার কিংবা শিক্ষক নামধারী দখলদারের তল্পিবাহক কিংবা এই অবৈধ দখলদারের দমন পীড়নের অফিসার ইনচার্জের মতো যারা বসে আছেন, মনে রাখবেন প্রত্যেক দমন পীড়ন, প্রত্যেক জুলুমের হিসাব কড়ায় গন্ডায় আদায় করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পেশাদার বাহিনীর প্রতি আহ্বান থাকবে যে অবৈধ কর্তৃপক্ষের অবৈধ আদেশ আপনারা শুনবেন না, আপনারা মানবেন না, আপনারা মানতে বাধ্য নন। যাদের জনগণের ম্যান্ডেট নেই, সাংবিধানিক বৈধতা নেই, আইনি ভিত্তি নেই, তারা আপনার বৈধ কর্তৃপক্ষ নন। কর্মকাণ্ড বেআইনি হলে মনে রাখবেন আইনের হাতকড়া আপনার জন্য অপেক্ষা করছে। যারা জামিন দিচ্ছেন না, ফরমাইশে রায় লিখছেন, দখলদারের তল্পিবাহক হয়ে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে ব্যবহার করছেন, মনে রাখবেন জনতার আদালত ইতিমধ্যেই আপনি অভিযুক্ত। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে, যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশব্যাপী আজকে হুম্বিতম্বি করছে, তাদের হাতে নয়, বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে। চর দখলের মতো যারা সরকার দখল করছে, তারা নয়, আপনিই সত্যিকারের বাংলাদেশ। এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই, আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে, প্রিজন ভ্যানে রয়েছে, রিমান্ডে রয়েছে। নির্বাসিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের পরম আস্থা রয়েছে। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বিক্ষোভ মিছিল, মশাল মিছিল এবং লকডাউনের কর্মসূচি ঘোষিত হয়েছে। আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, সেখান থেকেই এই আন্দোলন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। একা কিংবা 100 জন, হাজার কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন, সে অবস্থায় রুখে দাঁড়াবেন। যার যা কিছু আছে তাই নিয়েই এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন। মনে রাখবেন, নিশ্চিতভাবেই বাংলাদেশ বিজয়ী হবে, বাংলাদেশের জনগণ বিজয়ী হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিলেই শেষ নয়, আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব, লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার, এই ইলিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই লড়াই সংগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থাকবেন, জনতার আদালত ইতিমধ্যেই আপনি অভিযুক্ত। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে, যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশব্যাপী আজকে হুম্বিতম্বি করছে, তাদের হাতে নয়, বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে। চর দখলের মতো যারা সরকার দখল করছে, তারা নয়, আপনিই সত্যিকারের বাংলাদেশ। এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই, আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে, প্রিজন ভ্যানে রয়েছে, রিমান্ডে রয়েছে। নির্বাসিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের পরম আস্থা রয়েছে। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বিক্ষোভ মিছিল, মশাল মিছিল এবং লকডাউনের কর্মসূচি ঘোষিত হয়েছে। তো তার আলোকে কয়েকটা কথা আমি বলতে চাই যে এই যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এটাকে অনেকেই অনেক স্যাটায়ার করে বলছে। আমি
স্যাটায়ার করে বলতে চাই না, তবে হাঙ্কি ভাঙ্কি কথাটাকে একটু আমি হালকা ভাবে নিচ্ছি। এটা স্যাটায়ার করা যায়, এগুলো রাজনীতিতে হাঙ্কি ভাঙ্কি কথাগুলো চলে না। তবে সোজা আঙ্গুলে যে ঘি ওঠে না বাংলাদেশের রাজনীতিতে, বিশ্বের রাজনীতি নিয়ে আমি আলোচনা করব না, তাদের রাজনীতির স্টাইল আলাদা। গণতন্ত্র যে সমস্ত দেশে আছে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা বা গণতান্ত্রিক সিস্টেমটা, গণতন্ত্র স্টাবলিশ রাখার জন্য তাদের যে চিন্তা ভাবনা, আমরা তার কাছে কিনার দিয়েও নাই। আমরা যেমন খালি চিৎকার করে বলি আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে, প্রথম তো গণতন্ত্র থাকতে হবে, তারপর না রক্ষা করা। যেই জিনিসটা নাই সেটা রক্ষা করবো কেমনে? বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, তো নাই বিধায় এখন যদি বলি গণতন্ত্র রক্ষা করা, আগে গণতন্ত্র আসার যে প্রক্রিয়া সেটা নিশ্চিত করতে হবে। প্রথম গণতন্ত্র আসতে হবে, তারপরে তাকে রক্ষা করার ব্যাপার। যাই হোক, সেই আলোচনা আমি যাচ্ছি না, এখন সেটা বড় আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে যে আঙ্গুল বাঁকা করে হলেও তারা ঘি তাদের নিতেই হবে। এই কথাটার অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো গণভোটটা তাদের আগে আদায় করতে হবে, এছাড়া আমি আমার কাছে কোনো ইয়ে নাই। তবে হ্যাঁ, রাজনীতিতে আঙ্গুল বাঁকা করে সবকিছু নিতে, আঙ্গুল সোজা করে কেউ কিছু পেয়েছে বলে আমার জানা নাই। এই উপমহাদেশের কথা যদি আমি বলি, যে 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান দুটো ভাগ হলো, সেটা তো সোজা আঙ্গুলে হয়নি, আঙ্গুল বাঁকা করে একটা আন্দোলনের মাধ্যমে হয়েছে। তারপরে সেখান থেকে যখন আবার রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের পূর্ব পাকিস্তানের উপরে, তখন এখানে আন্দোলন করা হয়েছে, সেটা 52-এর ভাষা আন্দোলন। ওখানে আঙ্গুল বাঁকা করা হয়েছে, সোজা আঙ্গুলে রাষ্ট্রভাষা বাংলা হয়নি। বরকত সালাম, রফিক, জব্বার তারা তাদের জীবন দিয়ে ভাষাটাকে রেখেছে, ওটাই বাঁকা আঙ্গুল রাজনীতিতে। এরপর যদি 1971 সালের দিকে আসি, সেখানে কিন্তু এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর, সেই সুযোগ তারা দেয়নি। অবশেষে সেটার যে আন্দোলন হইল তার বিরুদ্ধে, সেই আন্দোলনটা আস্তে আস্তে টার্ন নিল লিবারেশন ওয়ারের দিকে, আঙ্গুল বাঁকা করেই। বঙ্গবন্ধু তখন বাংলাদেশের পক্ষে, অর্থাৎ বাংলাদেশ বানানোর পক্ষে আঙ্গুলকে এমন বাঁকা করলেন যে শেষ পর্যন্ত দেশ স্বাধীন হতে বাধ্য হলো। তার মানে আঙ্গুল বাঁকা করেই সবকিছু আদায় করতে হয়। আবার বাংলাদেশে যদি আমরা আসি, আমরা এরশাদ সাহেব টেক ওভার করলেন 1982 সালে। এই টেক ওভার করাটাও মোটামুটি বাঁকা আঙ্গুল বলা চলে, যে গ্রাউন্ড উনি করেছেন, দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছিল ইত্যাদি ইত্যাদি ইস্যুতে। তারপরে যখন এরশাদের পতন আবার আসলো 1990 সালে, তখন কি সোজা আঙ্গুলে এরশাদ সাহেব পদত্যাগ করেছিলেন? করেননি। এবং সেখানে তিন দলীয় আন্দোলন হইলো, যা বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ মিলে আঙ্গুলে এমন বাঁকা করলেন যে নুরুদ্দিন সাহেব বলতে বাধ্য হয়েছেন, তৎকালীন আর্মি চিফ, যে আর সম্ভব না, এবং বাঁকা আঙ্গুল দিয়ে এরশাদকে সরানো হয়েছে। আবার 1996 সালে একইভাবে জাতীয় পার্টি, জামাত এবং আওয়ামী লীগের আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার আনতে বাধ্য হলো তৎকালীন সরকার, সেটা বাঁকা আঙ্গুল বাঁকা করার প্রক্রিয়ায়, অর্থাৎ আঙ্গুল বাঁকাই করতে হয়। অর্থাৎ এই যত রাজনৈতিক অধিকার আদায় করা হয়েছে সব বাঁকা আঙ্গুল দিয়ে। এরপরে যখন 111 আসলো, সেটাও বাঁকা আঙ্গুলের মাধ্যমে, সহজভাবে আসেনি। ফখরুদ্দিন সাহেব কেউ সহজভাবে অ্যালাউ করেছিল? করেননি। অর্থাৎ বাঁকা আঙ্গুল দিয়ে সবকিছু করতে হয়। তারপরে যদি আমি আসি জুলাইয়ের যে অভ্যুত্থান, আঙ্গুল সোজা করে কি হয়েছিল? আন্দোলন যখন তুঙ্গে, তখন কিন্তু ক্ষমতাসীন শেখ হাসিনা আঙ্গুল বাঁকা করতে 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 80% বাঁকা করে ফেলেছেন, 20% বাকি ছিল। সেই 20% যখন বাঁকা করতে চাইলেন, প্রশাসনের বিরূপ মনোভাবে সেটা আর বাঁকা করতে পারলেন না। সেটা জানার পর মাঠে আন্দোলনকারীরা বাকি 20 অর্থাৎ 100% আঙ্গুল তারা বাঁকা করে ঘি তাদের কাছে নিয়ে গেলেন। তার মানে হচ্ছে আঙ্গুল বাঁকা করেই সবকিছু আদায় করতে হয়, সহজভাবে কেউ কিছু দেয় না। খুব সিম্পলি যদি বুঝাইতে চাই, মানুষ আরো সহজে বুঝাই, যে আপনার সন্তান যখন আপনার কাছে একটু দামি এক জোড়া জুতা চেয়ে বসলো, 4, 5, 6 এর বাচ্চা, আপনি তখন একটু গো ধরেন, এত দামি জুতো দেওয়া যাবে না। বাচ্চা যখন ডিটারমাইন্ড থাকে, দিতে হবে নাহলে স্কুলে যাব না, দিতে হবে নাহলে খাবো না, ইত্যাদি ইত্যাদি, গো ধরার অনেকগুলো রাস্তা। ওটা কি বলে? আঙ্গুল বাঁকা। একটা পর্যায়ে মা বাবা দুজনের সিদ্ধান্ত, না ঠিক আছে, ছেলেকে এক জোড়া জুতা কিনে দেওয়া হোক, এটাকে বলে বাঁকা করে আদায় করা। তো জামাত এখন মাঠে নেমেছে বাঁকা করে গণভোট আগে আদায় করার জন্য। কতখানি বাঁকা করছে তা আমরা জানি না, তবে বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয় যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে। কিন্তু মুশকিল অন্য জায়গায়। মুশকিলটা হচ্ছে দুই পক্ষই যে আঙ্গুল বাঁকা করতে থাকে, তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে। তখন সেটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা তো বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো হবে কিনা, কিংবা সামনে যে নির্বাচন চাই সেটা হবে কিনা, এই সমস্ত
অনিশ্চয়তাগুলো দেখা দেবে। তবে জামাত আঙ্গুল বেঁকে বসেছে এবং সে গণভোট আদায় করবে। আর বিএনপি তারাও গণভোট নিতে চায়, সেটা নির্বাচনের আঙ্গুল যদি বাঁকা থাকে, বাঁকা হতে থাকে, বাঁকা হতে হতে কে সার্ভাইভ করে? গণভোট কি নির্বাচনের আগে হয়, না নির্বাচনের দিনে হয়, নাকি গণভোটকে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হলে নির্বাচন বানচাল হয়ে যায় এবং ইউনূস সাহেব চলে যায়? এই সবকিছু দেখার অপেক্ষায় থাকলাম আমরা। দেখা যাক কি হয়।